এই কোর্সটা শুরু করছি। তোমাদেরকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আগে দেখাই, তোমরা এটা একটু শেয়ার করো প্লিজ। তোমাদেরকে সেদিন একটা অটোমেশনের ভিডিও দেখিয়েছিলাম আমি, খেয়াল পড়ে? আর গত ক্লাসে তোমাদেরকে ডেইরি ইন্ডাস্ট্রির ভেতরের যেই সেটআপটা, এটা নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল। আমাদের ইন্টারনেট কানেকশন ইউনিভার্সিটিতে চলে গেছে দেখে আমি পুরোটা শেষ করতে পারি না, তবে অতটুকু না জানলেও চলবে। তো আজকে এই অটোমেটেড মিল্ক প্রসেসিং লাইনের একটা ফ্লো ডায়াগ্রাম তোমাদেরকে এখানে আমি প্রেজেন্ট করেছি। সবাই দেখতে পাচ্ছ তো আশা করি, তাই না? রেসপন্স করে আমাকে জানাও তো, দেখতে পাচ্ছ কিনা সবাই? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা তুমি দেখো আমার কার্সার, হ্যাঁ আমার কার্সার নাড়ানো দেখতে পাচ্ছ তো? কার্সারটা কোথায় নড়ছে? আচ্ছা ফাইন, হ্যাঁ তাহলে আমি এখান থেকে শুরু করি। সবার উপরে লেখা আছে মিল্ক প্রসেসিং, তার নিচে লেখা আছে র মিল্ক ইন ফ্রম ডেইরি ফার্ম। আসলে সংক্ষেপে এখানে বলা আছে, যেহেতু অনেক বড় জিনিস। তাহলে আমাদেরকে প্রথমে ডেইরি ফার্ম থেকে যেই দুধটা সাপ্লাই দেওয়া হবে সেটাকে হোল্ডিং ট্যাঙ্কে নেওয়া হচ্ছে মিল্ক প্রসেসিং লাইনে। শুরুটা হচ্ছে দুধটাকে রিসিভ করা, যেটা তোমরা মার্কেট মিল্কে এর স্টেপ গুলো শিখেছো, এখন যন্ত্রপাতি সম্বন্ধে তোমরা জানবে। এই হোল্ডিং ট্যাঙ্কের কাজ হলো দুধটাকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হোল্ড করে রাখা বা ধরে রাখা, যেন দুধের কোয়ালিটি তেমন একটা পরিবর্তন না হয়। তাহলে এই ট্যাঙ্কে ঢোকানোর আগে আমার মূল কাজটা হলো দুধটাকে ছেঁকে নিয়ে ওজন করা, কোন ফার্ম থেকে কত লিটার দুধ আসলো, দুধের মধ্যে কোনো ইম্পিউরিটিস থাকলে সেটাকে ছেঁকে নিয়ে আমি হোল্ডিং ট্যাঙ্কে ঢুকিয়ে নিব। এই ট্যাঙ্ক থেকে, এই দেখো তোমাদের লাল রঙের তীর চিহ্ন দিয়ে ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে, সেখান থেকে প্রথমে চলে যাবে তোমার একটা ক্রিম সেপারেটর। এখানে সেপারেশন লেখা আছে, এই যন্ত্রটাকে বলা হয় ক্রিম সেপারেটর বা ইলেকট্রিক ক্রিম সেপারেটর। এটা মেশিন দিয়ে, মেশিনটা তোমার ইলেকট্রিসিটি দিয়ে চলে। এখানে দুধ থেকে দুধের এক্সেস ফ্যাট বা ননিটাকে আলাদা করে ফেলা হয়। এখান থেকে আমরা যে দুধটা পেলাম সেই দুধটা তখন স্কিম মিল্ক বা স্ট্যান্ডার্ডাইজ মিল্ক যেভাবেই আমি চাই সংগ্রহ করে, যদি আমি চিজ বানাতে চাই সেটা চিজ বানানোর জন্য আমি আবার ক্যানে ভরে পাঠিয়ে দিলাম। আর যদি আমি ক্রিম বানাতে চাই তাহলে আমি ক্রিম সেপারেট করে ক্রিমারিতে পাঠিয়ে দিলাম। গত ক্লাসে দেখিয়েছিলাম যে ছোট ছোট সাদা রঙের ট্যাঙ্ক দেওয়া ক্রিমারির একটা ফ্যাক্টরির ছবি। যাই হোক, এই ক্রিমারিতে এই ক্যানগুলো আমি পাঠিয়ে দিব। আর যদি আমি এটা দিয়ে একেবারে পাস্তুরাইজ বা হোমোজেনাইজ দুধ বানাতে চাই তাহলে এই সেপারেটর থেকে এবং এই ক্রিমের সাপ্লাই থেকে একেবারে প্রপার রেশিওতে স্কিম মিল্ক এবং ক্রিম এক হয়ে আমাদের স্ট্যান্ডার্ডাইজারের মধ্যে ঢুকবে। স্ট্যান্ডার্ডাইজারের কাজ হচ্ছে দুধের ফ্যাট পার্সেন্টেজ এক্স্যাক্টলি 3.5 এ সেট করা। সাধারণত বাজারের থেকে যখন আমরা দুধ কিনি অথবা ফার্ম থেকে দুধ সাপ্লাই হয়, দুধের ফ্যাট পার্সেন্টেজ থাকে 4 এর উপরে। যদি 4% ফ্যাট হয়, তোমাদের ধারণা আছে যে 1 কেজি দুধে কত গ্রাম ফ্যাট হচ্ছে? বলো তো একজন। 4% ফ্যাট 40 গ্রাম ফ্যাট হচ্ছে। কিন্তু বিএসটিআই এর স্ট্যান্ডার্ড হলো বাজারে সাপ্লাই দিলে 35 গ্রাম ফ্যাট থাকাই যথেষ্ট। 35 গ্রাম ফ্যাট থাকাই যথেষ্ট। তাহলে 40 গ্রাম ফ্যাট মানে হলো 5 গ্রাম ফ্যাট বেশি কিন্তু দুধের মধ্যে থাকছে। 1 গ্রাম র ফ্যাট বা কাঁচা ফ্যাটের দাম হলো 50 পয়সা। তাহলে যদি আমি এই বাড়তি 5 গ্রাম ফ্যাট সরাই নেই, আমার কত টাকা সেভ হলো? 2.5 টাকা স্যার। 2.5 টাকা সেভ হচ্ছে। এখন মিল্ক ভিটার মতন একটা কোম্পানি যে দিনে 2 লক্ষ লিটার দুধ প্রসেস করতে পারে বা করে, সে যদি প্রতি লিটার দুধ থেকে 2.5 টাকা করে সেভ করে তাহলে দিনে তার কত টাকা এক্সেস লাভ থাকে চিন্তা করো। আন্দাজ করতে পারছো? দিনে তার কমপক্ষে 4.5 লক্ষ টাকা এক্সেস প্রফিট থাকে। তাহলে মাসে, দিনে যদি ধরলাম 4 লাখ টাকাই হয়,
মাসে কত টাকা প্রফিট হয়? মাসে 1,20,00,000 টাকা প্রফিট হয় শুধুমাত্র স্ট্যান্ডার্ডাইজেশন অপারেশনের মাধ্যমে, শুধুমাত্র। আর তারপরে তো সে দুধ থেকে অন্য প্রোডাক্ট তৈরি করবে, দুধই বিক্রি করে লাভ করবে, সেটা তো আছেই। তাহলে কেন আমরা স্ট্যান্ডার্ডাইজ করি? স্ট্যান্ডার্ডাইজ করি কারণ আমাদের রেগুলেশন যেহেতু একটু কম ফ্যাট অ্যালাউ করে, আর দুধের মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ একটু বেশি থাকে ন্যাচারালি। আর সবচেয়ে বড় কথা হলো ফ্যাট হলো দুধের সবচাইতে দামি অংশ। এই ফ্যাট থেকে ঘি তৈরি হয়, বাটার তৈরি হয়, আইসক্রিম তৈরি হয়, ফলে এটার আলাদা ব্যবহার আছে। আমি প্রতিটা দুধ থেকে স্ট্যান্ডার্ড মেনে সামান্য করে ফ্যাট সরাই নিব এই ক্রিম সেপারেটরের মাধ্যমে, তারপর সেটাকে আমি ক্রিমারিতে পাঠিয়ে দিব ঘি, মাখন অথবা তোমার আইসক্রিম বানানোর জন্য। আর বাকি দুধ আমি স্ট্যান্ডার্ডাইজ করে আমি সোজা নিয়ে যাব পাস্তুরাইজারের। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাস্তুরাইজারের অনেকগুলো এই চারকোনা প্লেটের মতন দেখা যাচ্ছে। একটু পরে পাস্তুরাইজার আমরা ডিটেইলস আলোচনা করব। এই পাস্তুরাইজারে যখন দুধটা ঢুকবে পাইপলাইন দিয়ে, অটোমেশন কিন্তু সম্পূর্ণ জিনিসই আপনি পাম্পের মাধ্যমে ঠেলে ঠেলে দুধটাকে আমরা পাইপের মধ্যে দিয়ে মুভ করাই। এইখানে প্রথমে যা দেখতে পাচ্ছ যে লাল রঙের মানে প্লেট মানে হচ্ছে এখানে তাপমাত্রা 72 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে, কমতে কমতে শেষের দিকের প্লেটগুলোতে তাপমাত্রা হবে 4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে প্রথমে দুধটা 72 ডিগ্রি সেলসিয়াসের সংস্পর্শে আসবে। 72 ডিগ্রি সেলসিয়াসের সংস্পর্শে আসলে দুধের মধ্যে যত রকমের প্যাথোজেন আছে সব মারা যাবে। প্যাথোজেন মানে 100% ডেস্ট্রয়েড। প্যাথোজেন কারা? যারা মানুষের শরীরে রোগ সৃষ্টি করে, যেমন টাইফয়েড, যেমন যক্ষা, যেমন হুকিং কাফ, যেমন ডিপথেরিয়া, এগুলো সবই দুধের মাধ্যমে ছড়াতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো অধিকাংশ ক্ষেত্রে, যেমন কিউ ফিভারের ব্যাকটেরিয়া মারা যায় প্রায় 62 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 62 ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে কিউ ফিভারের ব্যাকটেরিয়া মারা যাবে না। যক্ষার ব্যাকটেরিয়া মারা যায় 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই ব্যাকটেরিয়া গুলোকে মারার জন্য, যে 62 ডিগ্রি সেলসিয়াসে মারা যায়, আমরা আরো সেফ সাইডে থাকার জন্য আমরা 72 ডিগ্রি সেলসিয়াস করেছি। দুধের পাস্তুরাইজেশন টেম্পারেচার কেন 72? কারণ 62 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 সেকেন্ড থাকলে বা দুধকে রাখলে কিউ ফিভারের সমস্ত ব্যাকটেরিয়া মারা যাবে। আমরা কোনো রিস্ক নিতে চাই না পাবলিক কনসার্ন নিয়ে, আমরা 62 সেজন্য রাখি নাই, আমরা এটা 72-এ উঠাই ফেলছি। 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 সেকেন্ডের জায়গায় আমরা 15 সেকেন্ড করে ফেলেছি, যেন একেবারে নিশ্চিত ভাবে বুঝি যে সমস্ত ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। এবং মজার ব্যাপার হলো এই অল্প সময়ের জন্য এই তাপমাত্রায় নিলে দুধের গুণাগুণ তেমন একটা পরিবর্তন হয় না। দুধ একেবারে কাঁচা দুধের মতোই স্বাদে, গন্ধে, বর্ণে, স্ট্রাকচারে থাকে, কিন্তু সব ব্যাকটেরিয়া মারা গেল। সব ব্যাকটেরিয়া বলতে সমস্ত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। আর নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যারা দুধকে স্পয়েলেজ করে, এরকম ব্যাকটেরিয়া যেগুলো মানুষের রোগ সৃষ্টি করবে না কিন্তু দুধটাকে পচায় দিবে, নষ্ট করে ফেলবে, এরকম ব্যাকটেরিয়ার 90%ই মারা যাবে, 10% কিন্তু বেঁচে থাকে। পাস্তুরাইজেশন 100% ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করতে পারে না, এত লো হিটে হয় না, আরো বেশি হিটে নিতে হয়, সেটাকে আমরা স্টেরিলাইজেশন বলি। স্টেরিলাইজেশন হলে 100% ব্যাকটেরিয়া মারা যায়। তো আমার মূল উদ্দেশ্য হলো দুধের গুণাগুণ অক্ষুণ্ণ রাখা এবং সমস্ত নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলোর মধ্যে থেকে 90% ধ্বংস করা, যেন দুধের শেলফ লাইফ বেড়ে যায়, দুধ যেন কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত 7 দিন পর্যন্ত ভালো থাকে কোল্ড চেইনে, মানে 4 ডিগ্রি সেলসিয়াসে। এটা হচ্ছে পাস্তুরাইজেশনের একটা উদ্দেশ্য। কিন্তু মূল উদ্দেশ্য হলো সমস্ত ক্ষতিকর যারা রোগ সৃষ্টিকারী প্যাথোজেনিক ব্যাকটেরিয়া তাদেরকে সমূলে বিনষ্ট করে ফেলা, সেটা হলো পাস্তুরাইজেশনের মূল উদ্দেশ্য। তাহলে পাস্তুরাইজেশনে আমাদের দুটো উদ্দেশ্য সাধন হচ্ছে: এক, দুধ সেফ প্রোডাক্টে কনভার্ট হচ্ছে; দ্বিতীয় হচ্ছে দুধ থেকে দুধের শেলফ লাইফ বা দুধ আরো দীর্ঘদিন ভালো রাখার মতন ক্যাপাসিটি তৈরি হচ্ছে। এই দুটো হলো পাস্তুরাইজারের বৈশিষ্ট্য। এই পাস্তুরাইজেশনের ফলে দুধের প্রথমে হাই টেম্পারেচার এক্সপোজ হচ্ছে, তারপরে আস্তে আস্তে এর মধ্যে কম টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছোট ছোট প্লেটে ভাগ করা থাকে, একটু পরে তোমাদের দেখাবো। ওই প্লেটের মধ্যে দিয়ে পানি, কোনো প্লেটের মধ্যে দিয়ে প্রচন্ড গরম পানি যায়, কোনো প্লেটের মধ্যে দিয়ে একবার ঠান্ডা পানি যায়। ফলে দুধ প্রথমে গরম পানির সংস্পর্শে আসে, গরম পানি সমৃদ্ধ প্লেট, মানে পানির সাথে সংস্পর্শে আসবে না, কিন্তু ওই প্লেটের পাশ দিয়ে গরম পানি যেতে থাকবে, ফলে ওই গরমটা দুধের মধ্যে ট্রান্সফার হয়ে দুধও গরম হয়ে ওঠে। এটাকে আমরা হিট ট্রান্সফার মেকানিজম বলি। তাহলে দুধ প্রথমে পাস্তুরাইজারের প্রথম দিকের প্লেটগুলোতে গরম পানির সংস্পর্শে আসে বা গরম পানির সংস্পর্শে থাকা ওই গরম প্লেটগুলোর সংস্পর্শে আসে,
যেটা আরো সঠিকভাবে বললে। ফলে দুধের তাপমাত্রা বেড়ে যায়, দুধ যখন গরম হয়ে যায় পরে আস্তে আস্তে দুধ ফ্লো হতে হতে শেষের দিকে এই ঠান্ডা প্লেটের সংস্পর্শে আসে, যেখানে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের কম। ফলে এইখানে দুধগুলো র্যাপিডলি 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তোমাদের খেয়াল আছে কিনা, পাস্টুরাইজেশনের পরে বলা হয় যে ফলোড বাই ইমিডিয়েট কুলিং। যদি দুধকে গরম করার সাথে সাথে ঠান্ডা না করা হয় 4 ডিগ্রিতে, তাহলে কিন্তু পাস্টুরাইজেশন সম্পন্ন হয় না। দুধ আমি গরম করলাম ঠিকই 72-এ, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা করলাম, তাতে করে অনেক ব্যাকটেরিয়া যেগুলো নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, সেগুলো মরার কথা ছিল মরবে না, তারা হয়তো মানে আধা মরা হয়ে টিকে যাবে, পরে আস্তে আস্তে আবার আগের অবস্থায় চলে আসবে। এখানে থার্মাল শক একটা ফ্যাক্টর। প্রচন্ড গরম থেকে যখন হঠাৎ ঠান্ডা করা হবে, এই গরম থেকে ঠান্ডায় যাওয়ার যে শক, তাতে অনেক ব্যাকটেরিয়া মারা যায়, ফলে পাস্টুরাইজেশনটা কমপ্লিট হয়। তোমরা দেখতে পাচ্ছ পাস্টুরাইজেশনের নিচে লেখা আছে হট ওয়াটার হিটিং সিস্টেম, যেটাকে আমরা বলি বয়লার, এবং কোল্ড ওয়াটার কুলিং সিস্টেম, যেটাকে আমরা বলি চিলার। প্রতিটা ফ্যাক্টরিতে ডেইরি প্রসেসিং অপারেশন এর সাথে সাথে কিন্তু অ্যাসোসিয়েট কিছু মেশিনারিজ দরকার। একটা হলো পানি হিটিং সিস্টেম বা বয়লার, এবং পানি কুলিং সিস্টেম বা চিলার। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এর পরেই তোমাদেরকে এই যে হিটিং সিস্টেমটা নিয়ে আলোচনা করব, মানে আমার এটা একটা টপিকস যে হট ওয়াটার সাপ্লাই কিভাবে একটা ডেইরি প্রসেসিং প্ল্যান্টে আসতে পারে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা পরের বিষয়। তাহলে পাস্টুরাইজেশন শেষ হওয়ার পরে এখান থেকে আমাদের এই দুধগুলো ফ্লো হয়ে পরে চলে আসবে হচ্ছে হোমোজেনাইজারে। হোমোজেনাইজারের উদ্দেশ্য হলো একটা প্রচন্ড প্রেসারের মধ্য দিয়ে দুধটাকে পাস করতে হয় বা যেতে হয়। এই প্রেসারের মধ্যে যে দুধ একটা শক্ত সারফেসের মধ্যে আঁচড়ায় পড়ে, মানে জোরে যে পাম্প করে একটা শক্ত সারফেসের মধ্যে দুধটাকে প্রেস করে আঁচড়ায় ফেলা হয়, যেন দুধের মধ্যে যে ফ্যাটের বড় বড় দানা আছে, যেগুলোকে আমরা ফ্যাট গ্লোবিউল বলি, ভেঙে যায়। ফ্যাট গ্লোবিউল ভাঙার মেকানিজমটা খুব সহজে ব্যাখ্যা করলে এইভাবে বলা যায় যে তোমার হাতে একটা কাঁচের গ্লাস দিয়ে বললাম যে জোরে দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারো, তাহলে কি হবে, কাঁচের গ্লাসটা টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে। বড় ফ্যাট গ্লোবিউল গুলো এভাবে প্রচন্ড প্রেসারের মধ্যে দিয়ে যে একটা শক্ত সারফেসে আঁচড়ায় পড়লে ফ্যাট গ্লোবিউল গুলো ভেঙে ছোট ছোট হয়ে যায়। একটা গ্লোবিউল ভেঙে হয়তো 10টা 12টা বা 20টা ছোট ছোট গ্লোবিউল তৈরি হয়। ফলে দুধের মধ্যে উপরে স্বর ভেসে ওঠার যে প্রবণতা, সেটা কমে আসে। কারণ যখনই আমরা বাজারে দুধ সাপ্লাই দিই, দেখা যাচ্ছে যে প্যাকেটের গায়ে দুধ আমি সব ঢেলে ফেললাম, প্যাকেটের গায়ে দুধের ননি লেগে আছে। অথবা যদি আমরা বোতলে করে দুধ সাপ্লাই দেই, বোতলের উপরে ক্রিমের একটা শক্ত পুরো আবরণ তৈরি হয়, একটা পর্দার মতন, যে উল্টা করে ঢাললেও দুধ কিন্তু আর পড়তে চায় না। এটাকে আমরা ক্রিম প্লাগ বলি। তাহলে ক্রিমের লেয়ারটা উপরে ভেসে উঠলে সমস্যা কিন্তু অনেক। প্রথমত প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে ক্রিম লেগে থাকবে, ওয়েস্টেজ। দ্বিতীয় এবং সবচেয়ে বড় সমস্যা হলো এই দুধের বিভিন্ন অংশে বিভিন্ন মাত্রার ক্রিম বিরাজ করবে, কোনো অংশে দুধ ক্রিম বেশি, কোনো অংশে ক্রিম কম। এই সমস্যা সমাধানের জন্য আমরা হোমোজেনাইজ করি। হোমোজেনাইজেশন মেশিন ছাড়া সম্ভব না, হাতে করা একেবারেই সম্ভব না। হোমোজেনাইজারের যে দামও কিন্তু অনেক, সাধারণত ছোট হোমোজেনাইজার গুলো 20-30 লাখ টাকা দাম। এই হোমোজেনাইজার গুলো তোমার এই দুধটাকে সাধারণত 2500 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ বা পিএসআই প্রেসারে এই প্রেসারাইজ করে 2500। এখন তোমরা কি জানো আমাদের ঘাড়ের উপর বায়ুমণ্ডলের চাপ কত পিএসআই? কে বলতে পারবা? আমাদের ঘাড়ে প্রতি বর্গ সেন্টিমিটারে বাতাসের প্রেসার কত? আমাদের মাথার উপর 1 স্কয়ার ইঞ্চি জায়গার উপর এই বায়ুমণ্ডলের চাপ কত তোমাদের কারো ধারণা আছে? পাউন্ড পার স্কয়ার ইঞ্চ প্রতি স্কয়ার ইঞ্চিতে। জি না, এটা হলো 7.5 পিএসআই। 7.5। তোমরা 15 যেটা বলছো এটা হলো তোমার যেটা হচ্ছে স্টেরিলাইজারের ভেতরের পিএসআই, মানে এটা আমরা ডবল করে দেই। তোমরা যে মাইক্রোবায়োলজিতে স্টেরিলাইজেশন করেছো না, স্টেরিলাইজারের মধ্যে আমরা পিপেট অথবা আগার মিডিয়া এগুলো দিয়ে যখন আমরা স্টেরিলাইজ করি, তখন যে প্রেসার জেনারেট করে সেটা হলো 15 পিএসআই। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ প্রেসার, না হলে আমাদের পক্ষে 100 ডিগ্রি সেলসিয়াসের উপর হিট তোলা সম্ভব হয় না। এই জন্য ওখানে প্রেসারটা ইনক্রিজ করতে হয়। কিন্তু আমাদের মাথার উপর হচ্ছে এর অর্ধেক, 7.5 পিএসআই। এটা প্রায়
তোমার 3 কেজি ওজন প্রতি স্কয়ার ইঞ্চিতে। তোমরা চিন্তা করো তোমাদের ঘাট থেকে মাথা পর্যন্ত ধরলে মোটামুটি ভাবে ধরো কত হতে পারে? স্যার 50 কেজির মতো স্যার। না না, হ্যাঁ 50 কেজির বেশি, ধরো 60-70 কেজির মতন আমরা কিন্তু বাতাসের ওজন ঘাড়ের উপর নিয়ে সুন্দর হেঁটে যাচ্ছে, আমরা টের পাই না, কারণ আমরা এতে অভ্যস্ত, তাই না? এই দেখো চিন্তা করো প্রতি স্কয়ার ইঞ্চিতে আমাদের 7.5 পাউন্ড মানে প্রায় 3 কেজির মতন ওজন আসে। আর এইখানে আমরা হোমোজেনাইজার এটাকে কিন্তু কোথায় 7.5 কোথায় 2,500 প্রচন্ড প্রেসার, এইরকম 2,500 প্রেসার যদি দেওয়া হতো তাহলে তোমরা সবাই মাটির সাথে চ্যাপ্টা হয়ে থালার মতন ছড়ায় যেতে, এত প্রেসার। এই রকম প্রেসারে দুধকে আমরা হোমোজেনাইজ করি। হোমোজেনাইজেশনের সময় দুধের টেম্পারেচার হতে হয় 55 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে। সেজন্য পাস্তুরাইজেশনে যেহেতু দুধটা গরমই থাকে, এই গরম দুধটাকে আমরা সরাসরি নিয়ে আসি হোমোজেনাইজারে। হোমোজেনাইজ হতে এই ধরো 15-20 সেকেন্ড সময় লাগে দুধের, হয়ে এটা সোজা চলে যায় তোমার ওই যে বটলিং মেশিনে, ফিল হয়ে পরে এটা প্যাকেটজাত হয়ে বাজারে চলে যায়। সাধারণভাবে এভাবেই আমরা দুধটাকে, যেটাকে মার্কেট মিলটাকে প্রসেস করি অটোমেটেড প্রোডাকশন লাইনে। আর তোমার যদি আমরা এখান থেকে ফ্লেভার্ড মিল বানাতে চাই, কনডেন্স মিল বানাতে চাই, ইভাপোরেটেড মিল বানাতে চাই, তখন এইটাকে আবার অন্য লাইনে আমরা ট্রান্সফার করে অন্য আরেকটা মেশিনে নিয়ে যাই। এই পরীক্ষার সময় এই লেআউটটা অনেক সময় আসবে, তোমাদেরকে লেআউটটা আমি সাপ্লাই দিয়ে দিব তোমাদেরকে পরীক্ষার সময়। অনেক সময় যে আউটলাইনে মিল প্রসেসিং লাইন, হাউ মিল্ক ইজ প্রসেসড, ব্যাখ্যা করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। স্যার আমরা স্যার প্যাকেজিং করলাম, তো ওইখানে ফ্যাট গ্লোবিউলগুলো একসাথে হয়ে যেতে পারে না স্যার? না, যদি হোমোজেনাইজ করো, ছোট ছোট টুকরা যখন হয়ে যায়, তোমাদেরকে কি ডেরি কেমিস্ট্রি স্টোকস ল পড়ানো হয়েছিল? স্টোকস ল, যাই হোক, তখন আর সেই ফ্যাট গ্লোবিউল গুলো আলাদা হওয়ার বা উপরে ভেসে ওঠার প্রবণতা দেখায় না, ফলে এখানে আর তোমার সমস্যা হয় না। কিন্তু যদি তোমার আলাদা মানে বড় বড় গ্লোবিউল থাকে, সেটা উপরে ভেসে উঠতে পারে। স্টোকস ল বলে একটা ফর্মুলার সাহায্যে এটা আমরা ব্যাখ্যা করি, বুঝেছো? মানে স্যার আবার বলো, আর কোনো কিছু আছে কিনা? তখন স্যার মিল্ক ফ্যাট গ্লোবিউল মেমব্রেন তৈরি হয়ে যায়, এর জন্য স্যার একসাথে হয় না, নাকি অন্য কোনো কারণ? মিল্ক ফ্যাট, শোনো, ছোট ছোট গ্লোবিউল যখন ভেঙে ভাগ করা হয় তখন দুধের কনস্টিটিউয়েন্ট দিয়ে ওই আর্টিফিশিয়াল ছোট ছোট ফ্যাট গ্লোবিউল তৈরি হয়। মিল্ক ফ্যাটের বড় গ্লোবিউল গুলো ভেঙে ছোট তো হয়ই, তারা কিছুটা পরিমাণ গ্লোবিউল গুলোকে ঘেরাও করে ফেলে, কিন্তু আরো বেশি গ্লোবিউল দরকার হয়ে যায়, মানে মেমব্রেন দরকার হয়, তখন কিছু কিছু আর্টিফিশিয়াল মেমব্রেন তৈরি হয়। এই মেমব্রেন গুলো সাধারণত তৈরি হয় মিল্কের প্রোটিন দিয়ে। এই প্রোটিন আগের যে ভেঙে পড়া গ্লোবিউলের মেমব্রেন আর এই নতুন মেমব্রেন গুলো মিলায়, মানে প্রোটিন গুলো মিলায় একটা আর্টিফিশিয়াল মেমব্রেন তৈরি করে। এগুলোই নতুন নতুন ছোট ছোট গ্লোবিউল গুলোকে ঘিরে রাখে, ফলে এরা আর ওই উপরে ভেসে উঠতে পারে না, একসাথে হতে পারে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? পরীক্ষায় তো স্যার চিত্র আঁকার দরকার নেই। হ্যাঁ, চিত্র তো আঁকতেই হবে। আউটলাইন বলা মানে তোমাকে চিত্র বা ডায়াগ্রাম আকারে দিতে হবে, বুঝেছো? স্যার এখানকার যে ড্রয়িংটা আছে এটা সেম এভাবে আঁকতে হবে? তুমি তোমার মতো করে একটু বদলায় নিতে পারো, এরকম আঁকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। জি স্যার। হ্যাঁ, বলো, আর কিছু বলবা? হ্যাঁ, আর কিছু বলবা? না স্যার। আচ্ছা, তোমাদেরকে আইসক্রিম মেকিং এর উপর একটা অটোমেটেড আমি ভিডিও দেখিয়েছিলাম, এবার তোমাদেরকে আরেকটা ভিডিও আমি দেখাই, অটোমেশনের কিছুটা আইডিয়া তোমাদের হবে। আচ্ছা, আমি দেখাই।
আইসক্রিমে অটোমেশনটা যত সহজে দেখানো সম্ভব, আসলে অন্যান্য প্রোডাক্টে অটোমেশনটা এত সহজে দেখানো একটু ডিফিকাল্ট, কারণ ওগুলো পাইপের আড়ালে থাকে। এই জন্য আমি বাধ্য হয়ে এই যে আইসক্রিম মেশিন নিয়ে আইসক্রিমের উপরেই তোমাদেরকে দেখাই বেশি। আমি তোমাদের সাউন্ডটা দিয়ে দিই না। সবাই সবাই শুনতে পাচ্ছিলে? ভিডিও দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানির যে অটোমেটেড আইসক্রিম প্রসেসিং বা ফিলিং লাইন, এটা তোমরা একটু শেয়ার করো। আচ্ছা, বন্ধ হয়ে গেল কোনো কারণে। আচ্ছা, আবার দেখি আমি। স্যার আচ্ছা, ওকে। হ্যাঁ, যাচ্ছে ক্লাসে। আচ্ছা, এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে, এটা মানে বারবার স্টপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা দেখায় শেষ করি আমি। এটা একটা ছোট ভিডিও। এই ভিডিওটা তোমরা? জি স্যার। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছ তো না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। Mixing bowl in a tub filled with ice and salt water. The salt helped the ice absorb heat, cooling the mixture below the freezing point. In the 1920s, commercial freezers made mass production possible, launching the ice cream industry. To make these ice cream treats, you must first make the ice cream. It all begins with fresh cream. The factory stores the cream in refrigerated silos set to a constant 4 degrees Celsius. The silos feed a high-speed mixer that blends it with the other ingredients. The main dry ingredients are powdered